হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যেমনটা তোমরা থাম্বনেলে অলরেডি দেখেছো যে এই ভিডিওতে বা এই ক্লাসটিতে আমরা আলোচনা করতে চলেছি ডব্লিউ.বি. ইয়েটসের লেখা দ্য সেকেন্ড কামিং কবিতাটি। একটি অত্যন্ত ভালো কবিতা, যদিও কবিতাটার কনসেপ্টটা একটু জটিল। তো আমি চেষ্টা করব এই কবিতাটিতে অত্যন্ত সহজভাবে কবিতাটিকে তোমাদের সামনে ব্যাখ্যা করে দিতে। তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তাহলে আমার বিশ্বাস যে তোমাদের কবিতাটি কোনো জায়গায় বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, তো তোমরা ক্লাসটা খুব মন দিয়ে শুনতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা দেখার পরে তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা শুরু করি কবিতাটি পড়া। তো কবিতাটি শুরু করার আগে আমরা কবি ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নিই। তো ডব্লিউ.বি. ইয়েটস, ওনার পুরো নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় না আয়ারল্যান্ডের ডাবলিনে 1865 খ্রিস্টাব্দের 13ই জুন, এবং উনি পরলোক গমন করেছিলেন ফ্রান্সে 1939 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। ডব্লিউ.বি. ইয়েটস ছিলেন একজন আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড প্রোজ রাইটার। একজন আইরিশ কবি ছিলেন এবং একজন নাট্যকার এবং একজন গদ্য লেখক ছিলেন, এবং তিনি তাকে বিংশ শতাব্দীর একজন অন্যতম ইংরেজি ভাষার কবি হিসেবে কনসিডার করা হয়, এবং তিনি 1923 খ্রিস্টাব্দে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তো এই গেল সংক্ষেপে ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে। এবার আমরা কবিতাটি শুরু করব, তার আগে জেনে নেব যে কবিতাটির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী, অর্থাৎ কোন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের ওপর বেশ করে ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতাটা লিখেছিলেন। ঠিক আছে, তো দেখো কবিতাটা লেখা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল কত সাল থেকে কত সাল না 1914 থেকে 1918 বা 1919 সাল পর্যন্ত, তাই তো? তার মানে ঠিক তার পরপরই এই কবিতাটা কিন্তু লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। উনি প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, যে ব্যাপক প্রাণহানি, ঠিক আছে, যে ধ্বংসলীলা দেখেছিলেন প্রথম বিশ্বযুদ্ধে, তা কিন্তু তাকে কিন্তু ভাবিয়ে তুলেছিল, তাকে মর্মাহত করে তুলেছিল। সেই জন্য তিনি এই কবিতাটা লিখেছিলেন। এছাড়াও আরও কয়েকটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যেমন ইস্টার রাইজিং। আয়ারল্যান্ডের যারা ন্যাশনালিস্ট লিডার্স ছিলেন বা জাতীয়তাবাদী নেতা ছিলেন, তারা আয়ারল্যান্ড দেশটিকে ব্রিটিশ শাসন থেকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন করার জন্য একটা মুভমেন্ট শুরু করেছিলেন, যেটাকে বলা হয় ইস্টার রাইজিং। সেটা কোন সময় না 1916 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই মুভমেন্ট শুরু হয়, যদিও এই মুভমেন্ট কিন্তু আনসাকসেসফুল হয়, কারণ এই আয়ারল্যান্ডের সেই সমস্ত জাতীয়তাবাদী নেতাদেরকে কিন্তু হত্যা করা হয়েছিল। এটা গেল আর একটা। তৃতীয়ত কি না, এই ইস্টার রাইজিংয়ের পরেই আয়ারল্যান্ডে শুরু হয়েছে কি না আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আয়ারল্যান্ডের যে স্বাধীনতার যুদ্ধ বা স্বাধীনতা সংগ্রাম, সেটা কখন শুরু হয় না 1919 খ্রিস্টাব্দে। এটাও গেল একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা শেষে জানবো বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আয়ারল্যান্ডে যে 1918 থেকে 1919 সাল পর্যন্ত একটা প্যান্ডেমিক হয়েছিল, ফ্লু প্যান্ডেমিক। ঠিক আছে, এবং এই প্যান্ডেমিকে তার যে প্রেগনেন্ট ওয়াইফ, তিনিও কিন্তু এই এই ফ্লু প্যান্ডেমিকে আক্রান্ত হয়েছিলেন, এবং তার শরীর বেশ খারাপ হয়ে পড়েছিল, যদিও তিনি ফাইনালি সারভাইভ করেন, তিনি বেঁচে গিয়েছিলেন। তো এই সমস্তগুলো গেল এই কবিতাটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই জিনিসগুলোর ওপর বেস করে এই কবিতাটা কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস লিখছেন। বুঝতে পারলে? তো এবার চলো আমরা সরাসরি কবিতাটাতে যাই। তো কবিতাটার টাইটেল কি? দ্য সেকেন্ড কামিং। আবার দেখো, কবিতাটা শুরু করার আগে একটু কবিতাটার টাইটেল সম্পর্কে বলে দিই, কারণ কবিতার টাইটেলটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। দ্য সেকেন্ড কামিং, এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কোথা থেকে
না এটা বাইবেল থেকে নেওয়া হয়েছে। বাইবেলের নিউ টেস্টামেন্টের যে শেষ বই, যেটাকে বলা হয় দ্য বুক অফ রিভিলেশন, সেই বুক অফ রিভিলেশনে এই দ্য সেকেন্ড কামিং নামক ফ্রেজটার কিন্তু উল্লেখ রয়েছে। তো ওই বাইবেলেতে বা ক্রিশ্চিয়ানিটিতে কি বিশ্বাস করা হয় বা এই সেকেন্ড কামিং বলতে কি বোঝানো হয়, না তারা বিশ্বাস করেন যে যখন পৃথিবীটা আবার পাপে পরিপূর্ণ হয়ে যাবে 2000 বছর পর, আমরা জানি 2000 বছর আগে জিসাস ক্রাইস্টের অ্যাপিয়ারেন্স ঘটেছিল, মানব অবতার রূপে যীশুখ্রিস্ট এসেছিলেন এবং তিনি পৃথিবীকে পাপ মুক্ত করে দিয়েছিলেন এবং শান্তির ভালোবাসার বাণী ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন। তার মধ্যে নিচের মধ্যে তিনি সমস্ত পাপকে ধারণ করে এই পৃথিবীকে আবার একটা সুন্দর পৃথিবীতে পরিণত করেছিলেন। এবং বিশ্বাস করা হয় ক্রিশ্চিয়ানিটিতে যে ঠিক 2000 বছর পর পৃথিবীটা আবার কিন্তু সেই পাপে পরিপূর্ণ হয়ে যাবে, অরাজকতা নৈরাজ্য ছড়িয়ে পড়বে, মানুষে মানুষে হানাহানি ছড়িয়ে পড়বে, যা আমরা ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে, প্রথম বিশ্বযুদ্ধ, তাই না? তো বিশ্বাস করা হয় কি না যীশুখ্রিস্ট আবার আসবেন পৃথিবীকে, কোনো একটা অবতার নিয়ে উনি আসবেন এবং পৃথিবীকে কিন্তু আবার পাপ মুক্ত করে দিয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু এইখানে একটা মজা রয়েছে। ডব্লিউ.বি. ইয়েটস এখানে যে সেকেন্ড কামিং টাইটেলটা ব্যবহার করছেন, তাঁর এই সেকেন্ড কামিংয়ের মধ্য দিয়ে কিন্তু কোনো যীশুখ্রিস্টের আবির্ভাব ঘটছে না। তিনি দেখতে পাচ্ছেন তার কল্পনায় যে বেথলেহেমের দিকে, অর্থাৎ যে স্থানে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেই দিকে ক্রমশ এগিয়ে আসছে কে না একটা রাফ বিস্ট, একটা গ্রটেস্ক, একটা কুৎসিত দেখতে, কদাকার দেখতে, ভয়ঙ্কর দেখতে একটা বিস্ট কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে বেথলেহেমে জন্মগ্রহণ করার জন্য, ঠিক আছে? এই বিস্টটাকে না, এটা হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট, মানে ঠিক ক্রাইস্টের অপোজিট একটা বলতে পারি আমরা ফিগার বা শেপ। এবং ডব্লিউ.বি. ইয়েটস যথেষ্ট সংশয়ের মধ্যে রয়েছেন যে এই বিস্ট কি আদেও পৃথিবীকে আবার মানে একটা শান্তির পৃথিবী বানাতে পারবে, তাই না? এটা তো যীশুখ্রিস্টের আবির্ভাব হচ্ছে না যে যীশুখ্রিস্ট পৃথিবীকে আবার শান্তির একটা পৃথিবী উপহার দিতে পারবে। তো এরকমই একটা রেটরিক নিয়ে কবিতাটা উনি শেষ করছেন, একটা রেটরিক্যাল কোয়েশ্চেন দিয়ে কবিতাটা শেষ করছেন যে এটা কোন রাফ বিস্ট যে ধীরে ধীরে, যার সময় এসে গেছে এই পৃথিবীতে আসবার এবং যে ধীরে ধীরে বেথলেহেমের দিকে এগিয়ে চলেছে জন্মগ্রহণ করার জন্য। তাহলে এই টাইটেলটা কিন্তু আইরনিক্যাল একটা টাইটেল, ঠিক আছে? অর্থাৎ বাইবেলে বর্ণিত যে সেকেন্ড কামিং, তার ঠিক অপোজিট হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের এই কবিতার সেকেন্ড কামিংটা। আশা করি বুঝতে পারলে কবিতার টাইটেলটা। তো চলো এবার আমরা কবিতাটা পড়া শুরু করব। দেখো ফার্স্ট লাইনে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, mere anarchy is loosed upon the world, the blood-dim tide is loosed, and everywhere the ceremony of innocence is drowned. The best lack all conviction, while the worst are full of passionate intensity. তো এটা হচ্ছে পুরো ফার্স্ট স্ট্যাঞ্জাটা। ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে 8টা লাইন রয়েছে এবং সেকেন্ড স্ট্যাঞ্জাটা আমরা যখন পড়বো দেখবো সেখানে 14টা লাইন রয়েছে, অর্থাৎ কবিতাটায় টোটাল 22টা লাইন রয়েছে। তো দেখো প্রথম লাইন থেকে আমরা আলোচনা শুরু করি। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। টার্নিং মানে কি না ঘুরে চলেছে, ঘুরপাক খাচ্ছে। ইন দ্য ওয়াইডেনিং জায়ার, কিসের মধ্যে না একটা জায়ারের মধ্যে। ওয়াইডেনিং কথাটার মধ্যে মানে কি না যেটা ক্রমশ প্রশস্ত হচ্ছে, ক্রমশ বিস্তৃত হচ্ছে, ক্রমশ চওড়া হচ্ছে, সেরকম একটা জায়ারের মধ্যে। তাহলে জায়ার ব্যাপারটা কি না, জায়ার হচ্ছে একটা স্পাইরাল শেপ, ঠিক আছে? মানে একটা কুণ্ডলীকৃত একটা শেপ বা একটা আকার, যেটা
মানে দ্যাট রিপ্রেজেন্ট দ্য মুভমেন্ট অফ হিস্ট্রি, মানে ইতিহাসের যে চক্রাকার আবর্তন সেটাকে তুলে ধরে বা প্রকাশ করে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু W.B. Yeats, জায়ার ইজ এ স্পাইরাল শেপ দ্যাট রিপ্রেজেন্টস দ্য মুভমেন্ট অফ হিস্ট্রি। তাহলে জায়ার হচ্ছে কিনা একটা ঘূর্ণির মতো। ঠিক আছে, আমরা যখন বিভিন্ন ঘূর্ণিঝড় দেখি যার একটা কেন্দ্র থাকে, ঠিক আছে, এবং যেটা ক্রমশ পাক খেতে খেতে ওপরের দিকে উঠতে থাকে এবং ক্রমশ প্রসারিত হতে থাকে, তো ঠিক এরকম একটা শেপ, বা যদি আমরা এক বালতি জলের মধ্যে হাতটাকে ঢুকিয়ে ঘুরিয়ে দিই জোরে, তাহলে যে একটা গোল গোল করে একটা ঘুরতে থাকে, একটা ঘূর্ণির মতো তৈরি হয়, এরকম হচ্ছে জায়ারটা। ঠিক আছে, এবং W.B. Yeatsের অ্যাকর্ডিং টু W.B. Yeats তিনি মনে করেন যে মানে প্রত্যেকটা সিভিলাইজেশন, প্রত্যেকটা সভ্যতা 2000 বছর পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম টিকে থাকতে পারে, তার বেশি কিন্তু কোনো সভ্যতা টিকে থাকে না। এবং আমরা যে সভ্যতাটায় বর্তমানে বাস করছি সেটা কিন্তু দেখো, সেটা অলরেডি 2000 বছর কিন্তু ক্রস করে গেছে। তার মানে কি, তার মানে এই পৃথিবীর কিন্তু মানে ডিস্ট্রাকশনের একটা সময় কিন্তু এসে গেছে, এটা আমরা ধরে নিতে পারি। তো কি বলছিল দেখো, কবিতাটায় ফিরে আসি, যে টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, এই ক্রমশ প্রশস্ত হতে থাকা বা বিস্তৃত হতে থাকা জায়ারটার মধ্যে ঘুরেই চলেছে এবং ঘুরেই চলেছে কে, পরের লাইনে, দ্য ফ্যালকন। ফ্যালকন হচ্ছে কি না, বাজ পাখি। তাহলে একটা বাজ পাখি এই জায়ারটার ভেতরে ঘুরে চলেছে। তারপরে কি বলছে না, পুরো লাইনটা দেখো, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। এবং এই ফ্যালকনারটা অর্থাৎ এই বাজ পাখিটা ক্যান নট হিয়ার মানে সে শুনতে পাচ্ছে না, কাকে, দ্য ফ্যালকনার। ফ্যালকনার হচ্ছে কি না, যে এই ফ্যালকন বা বাজ পাখিটাকে প্রশিক্ষণ দেয়, অর্থাৎ দ্য ট্রেনার অফ দ্য ফ্যালকন, যে ফ্যালকনটাকে প্রশিক্ষণ দেয়, যে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়, শিকার করার প্রশিক্ষণ দেয়, এবং যে ফ্যালকনারের ডাক শুনে ফ্যালকনটা কিন্তু আবার রিটার্ন করে, ফ্যালকনারের কাছে ফিরে চলে আসে, তাই না? তার মানে ফ্যালকন এবং ফ্যালকনারের মধ্যে একটা কিন্তু কমিউনিকেশন রয়েছে, একটা যোগাযোগ রয়েছে, কিন্তু সেই কমিউনিকেশনটা কি হয়েছে না, দিস কমিউনিকেশন ইজ লস্ট, সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জন্য ফ্যালকনারের ডাক ফ্যালকন কিন্তু আর শুনতে পাচ্ছে না। উঠতে উঠতে ফ্যালকনটা এতটাই ওপরে উঠে গেছে যে সেই ফ্যালকনটা কিন্তু এখন আর ফ্যালকনারের ডাক শুনতে পাচ্ছে না। এখানে এটা হলো আক্ষরিক অর্থ, লিটারাল মিনিং, কিন্তু এই ফ্যালকন এবং ফ্যালকনার এদের কিন্তু সিম্বলিক্যাল মিনিং রয়েছে। এই ফ্যালকন হচ্ছে কি না, ম্যানকাইন্ড, এই মানব জাতি, সমগ্র মানব জাতিকে রিপ্রেজেন্ট করছে ফ্যালকন, এবং ফ্যালকনার হচ্ছে গড, বা বলতে পারি রিলিজিয়ন, ধর্ম বা ঈশ্বর। যে ধর্ম বা ঈশ্বর এতদিন মানুষকে বা মানব জাতিকে ধরে রেখেছিল, মানব জাতিকে কন্ট্রোল করতো, তাই না? মানুষ ঈশ্বরে ভয় পেত, মানুষ ধর্মে ভয় পেত, যে কোনো অন্যায় করলে, কোনো পাপ কাজ করলে তার সাজা পেতে হবে এই পৃথিবীতে। এই যে ভয়টা মানুষের মধ্যে, এই যে পাপ পুণ্যের এই যে একটা বোধ, যা এতদিন মানুষকে আটকে রেখেছিল, যে কোনো অন্যায় পাপ কাজের মধ্যে লিপ্ত হতে মানুষকে বিরত রাখত, সেই জিনিসটা কিন্তু আর হচ্ছে না। মানুষ প্রথম বিশ্বযুদ্ধের মতো ভয়ানক যুদ্ধে নিজেকে কিন্তু লিপ্ত করছে। তাহলে একটা কি হচ্ছে, একটা লস অফ কমিউনিকেশন হচ্ছে, ঈশ্বরের সঙ্গে মানুষের একটা কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে। বোঝা গেল? থার্ড লাইনে, থিংস ফল অ্যাপার্ট, কি হচ্ছে না, সব কিছু যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সব কিছু যেন ভেঙে চুরে যাচ্ছে, অর্থাৎ দ্য এন্টায়ার সিস্টেম হ্যাজ ব্রোকেন ডাউন, পুরো সিস্টেমটা যেন ভেঙে পড়ছে। আর কি হচ্ছে, দ্য সেন্টার ক্যানট হোল্ড, কেন্দ্র আর কোনো কিছুকেই ধরে রাখতে পারছে না, অর্থাৎ কেন্দ্রের ক্ষমতা হারিয়ে যাচ্ছে। যে কেন্দ্র, যে সেন্টার এতদিন সমস্ত কিছুকে, পৃথিবীর সব কিছুকে যে সেন্টার এতদিন কন্ট্রোল করতো, শক্ত করে ধরে রাখতো, সেই সেন্টার কিন্তু আর সব কিছুকে ধরে রাখতে পারছে না। অর্থাৎ ধর্ম বা ঈশ্বর
সে কিন্তু আর মানুষকে কন্ট্রোল করতে পারছে না, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। নেক্সট লাইন, মিয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মিয়ার অ্যানার্কি ইজ লুজড। অ্যানার্কি মানে হচ্ছে কি না ললেসনেস, অরাজকতা, কেওস, বিশৃঙ্খলা। ইজ লুজড, লুজড মানে হচ্ছে এখানে ইজ স্প্রেড, ছড়িয়ে পড়েছে আপন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে, গোটা বিশ্ব জুড়ে অরাজকতা, বিশৃঙ্খলা, কেওস, ললেসনেস ছড়িয়ে পড়েছে। তারপরে লাইনে দেখো, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড। ব্লাড ডিমড মানে হচ্ছে ব্লাড মিক্সড, টাইট, একটা জোয়ার বইছে বা একটা স্রোত বইছে, হ্যাঁ, যে স্রোতেতে কি, যে স্রোতের জলের সঙ্গে রক্ত মিশে আছে। তাহলে একটা মানে একটা রক্তের স্রোত বা রক্তের জোয়ার বয়ে চলেছে। এটা কিসের একটা অ্যালিউশন দিচ্ছে না, এটা কিন্তু একটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের একটা অ্যালিউশন। প্রথম বিশ্বযুদ্ধে এত মানে মানুষের হত্যা করা হয়েছিল যে মানে যেন রাস্তায় সর্বত্র যেন রক্তের বন্যা বা রক্ত গঙ্গা বয়ে গিয়েছিল। তো সেখানকার একটা অ্যালিউশন কিন্তু এখানে আমরা পাচ্ছি, একটা রেফারেন্স পাচ্ছি যে যেন একটা রক্তের জোয়ার বয়ে চলেছে গোটা পৃথিবী জুড়ে। ব্লাড ডিম টাইড ইজ লুজড, তার মানে এ টাইড অফ ব্লাড ইজ লুজড, একটা রক্তের জোয়ার বয়ে যাচ্ছে। অ্যান্ড এভরি হয়ার, এবং সর্বত্র, দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। সেরেমনি অফ ইনোসেন্স, ইনোসেন্স মানে হচ্ছে কি সরলতা, নিষ্পাপ, আর সেরেমনি মানে হচ্ছে কি না মানে উদযাপন আর কি, সেলিব্রেশন। তাহলে সহজ সরলতা বা নিষ্পাপ তাঁর যে উদযাপন, অর্থাৎ এক কথায় কি মানে যারা সহজ সরল মানুষ, ঠিক আছে, তারা আজকে ডুবে যাচ্ছে। ড্রাউন মানে ডুবে যাচ্ছে, কিসের মধ্যে না ওই রক্তের জোয়ারে ডুবে যাচ্ছে। যা কিছু সহজ সরল, যা কিছু ইনোসেন্স, যা কিছু পবিত্র পিওর, সেই সব কিছু আজকে ডুবে যাচ্ছে কিসের মধ্যে না ওই ব্লাড ডিম টাইডের মধ্যে। বুঝে যাচ্ছে? তারপরের লাইনে, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। দ্য বেস্ট মানে হচ্ছে দ্য বেস্ট পিপল, যারা ভালো মানুষ না তারা কি, তারা ল্যাক অর্থাৎ তাদের মধ্যে অভাব দেখা যাচ্ছে কিসের না কনভিকশন। কনভিকশন মানে হচ্ছে ফার্ম বিলিফ, দৃঢ় বিশ্বাস। তারা তাদের দৃঢ় বিশ্বাস হারাচ্ছেন, তারা যেন ডিমোটিভেটেড হয়ে পড়ছেন, তারা যেন হেল্পলেস হয়ে পড়েছেন, তারা তাদের বিশ্বাস হারাচ্ছেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছেন তারা। অন্যদিকে কি না ওয়াইল, অন্যদিকে দ্য ওর্স্ট মানে দ্য ওর্স্ট পিপল, যারা বাজে খারাপ মানুষ, তারা কেমন না আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তাদের মধ্যে একটা প্যাশনেট ইন্টেন্সিটি কাজ করছে। প্যাশনেট মানে কি মানে একটা আবেগ, আর ইন্টেন্সিটি মানে হচ্ছে কি মানে একটা তীব্রতা, একটা ফুল অফ এনার্জি, মানে দে আর ফুল অফ নেগেটিভ এনার্জি। তারা নেগেটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠেছে। তারা কি করে এই পৃথিবীটাকে মোর অ্যান্ড মোর করাপ্টেড করে দেওয়া যায়, মোর অ্যান্ড মোর সিনফুল করে দেওয়া যায়, তার জন্য একদম উঠে পড়ে লেগেছে। তাদের মানে খারাপ মানুষদের একটা বিরাট বারবারন্ত দেখা দিয়েছে। তারা সব কিছু ধ্বংস করে দিতে চাইছে, তারা সব কিছুকে মানে করাপ্টেড করে দিতে চাইছে। আর অন্যদিকে ভালো মানুষেরা তাদের মধ্যে ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলছেন তারা। তাহলে এই প্রথম পুরো স্ট্যান্জাটা জুড়ে কি দেখানো হচ্ছে না একটা স্টেট অফ অ্যানার্কি, একটা স্টেট অফ ললেসনেস, কেওস, গোটা আয়ারল্যান্ড জুড়ে, গোটা ইউরোপ জুড়ে, রাদার গোটা দেশ জুড়ে একটা যেন অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্য ছড়িয়ে পড়ছে। তাই তো বুঝতে পারলে প্রথম স্ট্যান্জাটা? আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো সেকেন্ড স্ট্যান্জাটাতে কি বলেছে দেখো। সেকেন্ড স্ট্যান্জায় বলেছে, সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। তো কি বলছেন না সিওরলি নিশ্চিতভাবেই সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। রিভিলেশন মানে হচ্ছে কি না কোনো কিছুর উদ্ঘাটন হওয়া, সাম অ্যাস্ট্রোনাইজিং ডিসক্লোজার আর কি, মানে হঠাৎ করে
কোনো কিছু ঘটা, কোনো কিছুর উদ্ঘাটন হওয়া, সেটাকে আমরা কি বলি না, সেটাকে আমরা বলি রিভিলেশন। আর অ্যাট হ্যান্ড কথাটা মনে হচ্ছে অ্যাবাউট টু অকার, মানে ঘটতে চলেছে। তাহলে কিছু একটা রিভিলেশন ঘটতে চলেছে, কিছুর একটা প্রকাশ বা উদ্ঘাটন হতে চলেছে। পরের লাইনে বলছেন সিওরলি, নিশ্চিতভাবেই, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ সেকেন্ড কামিং আসন্ন বা সেকেন্ড কামিং ঘটতে চলেছে। তাহলে এই সেকেন্ড কামিং শুনে আমাদের কি মনে হতে পারে না হয়তো যিশু খ্রিস্টের সেকেন্ড কামিং হতে চলেছে, জিসাস ক্রাইস্টের সেকেন্ড কামিং। কিন্তু আমরা যখন কবিতাটা পড়ব তখন দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কার সেকেন্ড কামিং হচ্ছে। তো বোঝা গেল দুটো লাইনে। থার্ড লাইনে দ্য সেকেন্ড কামিং, অর্থাৎ এই সেকেন্ড কামিং কথাগুলো যখন কবির মুখ দিয়ে বেরোচ্ছে, দেখো উনি মানে একটা বিস্ময়ের সঙ্গে এই কথাগুলো বলছেন। তারপরে একটা নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়বোধক একটা চিহ্ন রয়েছে, যে এই সেকেন্ড কামিং কথাগুলো বলে উনি যেন নিজেই হতবাক হয়ে গেছেন। তাই তো কি বলছেন না, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যেই মাত্র এই ওয়ার্ডগুলো, অর্থাৎ এই সেকেন্ড কামিং এই যে ওয়ার্ডগুলো যেই মাত্র বেরিয়েছে আমার মুখ থেকে, কি হয়েছে অমনি না, হোয়েন আ ভাস্ট ইমেজ, যখন একটা বিশাল একটা ইমেজ বা একটা চিত্র আউট অফ স্পিরিটাস মুন্ডি থেকে উঠে এসে, মানে স্পিরিটাস মুন্ডি থেকে একটা বিশাল ইমেজ বা বিশাল কিছু একটা চিত্র আমার চোখের সামনে ভেসে উঠল। এবং কি করলো সেটা না, ট্রাবলস, পরের লাইনে ট্রাবলস মাই সাইট, যেটা আমার চিত্তকে অস্থির করে তুলল। ঠিক আছে, আমার সাইটকে ট্রাবল করছে, মানে আমার চিত্ত বা আমার দৃষ্টিকে যেটা কিন্তু অস্থির করে তুলল। এবার দেখো আমরা যদি একটু ফিরে যাই, এখানে আমরা একটা ফ্রেজ পেয়েছি স্পিরিটাস মুন্ডি, তাই না, একটা নতুন টার্ম। স্পিরিটাস মুন্ডি জিনিসটা কি না, দেখো আমি বলছি। স্পিরিটাস মুন্ডি ইজ এ ল্যাটিন ওয়ার্ড, এটা হলো একটি ল্যাটিন শব্দ, হুইচ লিটারালি মিনস, যার আক্ষরিক অর্থ হলো ওয়ার্ল্ড স্পিরিট বা স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব আত্মা। ইট ইজ দ্য কালেকটিভ হিউম্যান আনকনসিয়াসনেস, এটা হচ্ছে একটা কালেকটিভ হিউম্যান আনকনসিয়াসনেস, অর্থাৎ মানুষের একটা অসচেতনতা, আনকনসিয়াসনেস, ফ্রম হুইচ পোয়েটস ড্র দেয়ার ইন্সপিরেশন, যেখান থেকে কবিরা তাদের যে কবিতা রচনার যে অনুপ্রেরণা সেটা পেয়ে থাকেন। এই স্পিরিটাস মুন্ডি এটা হচ্ছে হিউম্যান আনকনসিয়াসনেস, মানুষের যে একটা অবচেতন মন থাকে, এবং এই স্পিরিটাস মুন্ডি থেকে কবিরা তাদের কবিতা লেখার জন্য যে প্রয়োজনীয় ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশন পান। এবং এই কবিতায় ডব্লিউ.বি. ইয়েটস তিনি যে ওই ভাস্ট ইমেজটা দেখছেন, ওই যে বিশাল একটা চিত্র বা কোনো কিছুর একটা ইমেজ তার চোখের সামনে ভেসে উঠছে, তার মানুষ চক্ষে ভেসে উঠছে, এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, কোথা থেকে এটা বেরিয়ে আসছে না, ওই স্পিরিটাস মুন্ডি থেকে। তার যে একটা আনকনসিয়াস মাইন্ড, সেই আনকনসিয়াস মাইন্ড থেকে কিন্তু উঠে আসছে এই বিশাল ভাস্ট ইমেজটা। আশা করি বোঝাতে পারলাম। তো কি বললো তাহলে এখানে না, যেই মাত্র এই সেকেন্ড কামিং ওয়ার্ডটা আমার মুখ থেকে বেরিয়ে এসছে, অমনি আমার স্পিরিটাস মুন্ডি থেকে একটা বিশাল ইমেজ আমার চোখের সামনে ভেসে উঠল, এবং সেটা আমার চিত্তকে যেন অস্থির করে তুলল। মানে আমি যেন স্থির থাকতে পারছি না আর সেই ছবিটা দেখে। এটা কার ছবি দেখছি, তাই না? এটা তো অন্য ছবি হওয়া উচিত ছিল, এটা তো যিশু খ্রিস্টের ছবি হওয়া উচিত ছিল। সেখানে তিনি দেখছেন অন্য কিছু একটা ভয়ঙ্কর কিছুর একটা চিত্র বা দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন তিনি তার মানুষ চক্ষে বা তিনি তার কল্পনায়? দেখো তারপরে, সামহায়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, অর্থাৎ বালুকাময় মরুভূমির কোথাও একটা, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, একটা শেপ, কিছুর একটা মূর্তি, কিছুর একটা অবয়ব। সেই শেপটা কেমন না, উইথ লায়ন বডি, যার শরীরটা সিংহের, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এবং যার মাথাটা একটা মানুষের, এরকম একটা শেপ বা এরকম কিছুর একটা রূপ বা মূর্তি ওনার চোখের সামনে ভেসে উঠছে। দেখো এই যে ইমেজটা বা এই যে শেপটা,
এটার সঙ্গে কিসের মিল পাওয়া যাচ্ছে না, মিশরে যে স্ফিংস নামক একটা রক স্ট্যাচু রয়েছে, ঠিক আছে, তো সেই রক স্ট্যাচুটারও কিন্তু এরকম শরীরটা সিংহের এবং মাথাটা হচ্ছে কিসের, মানুষের, যে নাকি পিরামিডসদেরকে গার্ড দেয় সেই রক স্ট্যাচুটা। তো সেই স্ফিংসের মূর্তির সঙ্গে কিন্তু এই মূর্তিটার একটা মিল পাওয়া যাচ্ছে। এছাড়াও আমরা হিন্দু মাইথোলজিতে জানি যে নরসিংহ যে অবতার ছিল বা নৃসিংহ যে অবতারটা ছিল তারও কিন্তু মানে মানুষের মাথা এবং সিংহের শরীর ছিল। এছাড়াও ম্যাটিকোর বলে আর একটা ফিগার হয়, যে ম্যাটিকোর হচ্ছে কি না একটা লেজেন্ডারি অ্যানিমাল উইথ দ্য হেড অফ আ ম্যান, যার মাথাটা হচ্ছে কিন্তু একটা মানুষের, দ্য বডি অফ এ লায়ন, শরীরটা সিংহের, অ্যান্ড দ্য টেল অফ এ ড্র্যাগন অর স্করপিয়ন, এবং যার লেজটা হচ্ছে কিন্তু একটা ড্র্যাগনের বা একটা স্করপিয়ন মানে কাঁকড়া বিচির। তো এরকম আর একটা কিন্তু ফিগার, অর্থাৎ এখানে এরকমই একটা ফিগার, এরকম একটা গ্রটেস্ক, এরকম একটা রাফ বিস্টের একটা কিন্তু শেপ বা মূর্তি তার চোখের সামনে ভেসে উঠছে, যার শরীরটা সিংহের, যার মাথাটা মানুষের, অর্থাৎ কি মানে যার মধ্যে বুদ্ধি রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, এবং একই সঙ্গে সঙ্গে তার মধ্যে কিন্তু স্ট্রেংথ বা শক্তি রয়েছে, তাই তো। আরও কি বলা হচ্ছে সেই 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 শেপ বা সেই বিস্টের সম্পর্কে, সেই পশুটার সম্পর্কে আরও কি বলা হচ্ছে না, এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, তার গেজটা কেমন, অর্থাৎ তার চোখের চাহনিটা কেমন না, ব্ল্যাঙ্ক অর্থাৎ হচ্ছে কি না ভাবশূন্য, এমটি, অ্যান্ড পিটিলেস, এবং কোনো করুণা নেই, কোনো মায়া নেই, কোনো দয়া নেই, ঠিক আছে, যার চাহনির মধ্যে কোনো সহানুভূতিশীলতা নেই। কার সঙ্গে তুলনা করা হচ্ছে তার সেই গেজটাকে না, অ্যাজ দ্য সান, সূর্যের সঙ্গে, অর্থাৎ সূর্য যেমন চেয়ে থাকে, সূর্য যখন কিরণ দেয় তীব্রভাবে, প্রখরভাবে, যখন গ্রীষ্মকালে সূর্য কিরণ দেয় তখন মানে আমাদের পৃথিবীতে কতটা মানুষের কষ্ট হচ্ছে তা কি সূর্য বিবেচনা করে? সে একদম তার মতো করে পিটিলেসভাবে, করুণাহীনভাবে, এই যে এখন গ্রীষ্মকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, করুণাহীনভাবে কিরণ দিচ্ছেন। তাহলে এই যে বীজটাকে উনি কল্পনা করছেন, তাঁরও কিন্তু চোখের চাহনিটা এরকম ভাবশূন্য এবং সেটা নির্দয়, সহানুভূতিশীল, বোঝা যাচ্ছে। ইজ মুভিং ইটস স্লো থাইজ, এটা ধীরে ধীরে কি করছে না এগিয়ে আসছে। মুভিং ইটস স্লো থাইজ মানে এমনিতে হচ্ছে কি জাং বা উরু যেটাকে আমরা বলি, তাহলে সে ধীরে ধীরে এগিয়ে আসছে, মানে ইজ অ্যাপ্রোচিং অর মুভিং স্লোলি, সেই রাফ বিস্টটা ধীরে ধীরে এগিয়ে আসছে। আর যখন এটা এগিয়ে আসছে মরুভূমির মধ্যে, যখন এটা ধীরে ধীরে এগিয়ে চলেছে, while all about it, যখন এর চারিপাশে রিল অর্থাৎ ঘুরপাক খাচ্ছে, রিভলভ করছে কারা, শ্যাডোজ অফ দ্য ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, শ্যাডোজ মানে ছায়াগুলো, কাদের না ইনডিগন্যান্ট ডেজার্ট বার্ডস। ইনডিগন্যান্ট কথাটা মনে হচ্ছে অ্যাংরি, রাগান্বিত মরুভূমির পাখিদের ছায়াগুলো এর চারিদিকে ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ সেই রাফ বিস্টটা ধীরে ধীরে এগিয়ে চলেছে মরুভূমির বালির মধ্যে, এবং তার মাথার ওপরে এই সমস্ত রাগান্বিত পাখিগুলো, মরুভূমির যে বার্ডস, সেই বার্ডসেরা কিন্তু গোল করে ঘুরছে তার মাথার ওপর, ঠিক আছে, মানে একটা কি ভয়ঙ্কর চিত্র তার চোখের সামনে ভেসে উঠছে ডব্লিউ.বি. ইয়েটসের। তারপরের লাইনে কি বলেছে, দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবার ডার্কনেস নেমে এলো, অর্থাৎ অন্ধকার নেমে এলো। এখানে অন্ধকার নেমে আসা মানে কি, মানে ডব্লিউ.বি. ইয়েটস হয়তো এতক্ষণ ধরে যে কল্পনাতে তিনি যে ছবিটা দেখছিলেন, অর্থাৎ তিনি তো একটা মানে একটা কল্পনার মধ্যে হারিয়ে গিয়েছিলেন, একটা বলতে পারি আমরা একটা ড্রিম লাইক স্টেট, একটা স্বপ্নের মধ্যে, দিবা স্বপ্নের মধ্যে উনি চলে গিয়েছিলেন, যেখানে তিনি এই সমস্ত ইমেজগুলোকে দেখতে পাচ্ছিলেন। তো তিনি সেখান থেকে আবার কাম ব্যাক টু দ্য রিয়েলিটি, তিনি আবার যেন মানে বাস্তবে ফিরে এলেন। সেই জন্যই বলছেন দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবার অন্ধকার নেমে এলো, ঠিক আছে।
আবার এটা এমনও হতে পারে যে মানে এটা একটা গোটা পৃথিবী জুড়ে একটা অন্ধকার নেমে আসছে, তাই না? আমরা তো জানি অন্ধকার মানে হচ্ছে কি অবিনাশ, যা কিছু অশুভ। গোটা পৃথিবীতে একটা অশুভ পরিবেশ পরিস্থিতি তৈরি হতে চলেছে, সেটাও এখানে ইন্ডিকেট করতে পারে। একটা কবিতার দ্বারা একটা লাইনকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে, এক্সপ্লেন করা যেতে পারে, ঠিক আছে? তো ডার্কনেস ড্রপস এগেন বলতে উনি আবার ওনার যে বাস্তবে যে ছিলেন উনি আবার সেখানে ফিরে আসছেন। তারপরে কি বলছে, বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, ঠিক আছে? এখন ডব্লিউ.বি. ইয়েটস জানতে পারছেন, কি জানতে পারছেন? দ্যাট 20 centuries অফ স্টোনি স্লিপ, ওই 20 centuries অর্থাৎ 2000 বছরের ওই যে পাথুরে ঘুমটা, এখানে পাথুরে ঘুম বলতে কি মানে ভেরি কাম অ্যান্ড কমফোর্টেবল স্লিপ, অত্যন্ত শান্তিতে আরামে ঘুমিয়ে থাকা, অর্থাৎ যে মানব জাতি এতদিন শান্তিতে ঘুমিয়েছিল, কমফোর্টেবল স্লিপের মধ্যে ছিল, ঠিক আছে? যীশুখ্রিস্ট চলে যাওয়ার পর মানুষ যেন আবার একটা মানে একটা শান্তির ঘুমে ঘুমিয়ে পড়েছিল, এতদিন ধরে ঘুমিয়েছিল। তো বলছে 20 centuries অফ স্টোনি স্লিপ, 2000 বছরের এই যে পাথুরে ঘুমটা, ওয়ার ভেক্সড, সেটার কিন্তু শেষমেশ এবার ভেক্সড হচ্ছে, সেই ঘুমটা এবার ডিস্টার্বড হচ্ছে, মানে সেই ঘুমটা বিঘ্নিত হচ্ছে, টু নাইট মেয়ার, দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। সেই ঘুমটা বিঘ্নিত হচ্ছে এবং সেটা একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। কেন সেটা দুঃস্বপ্ন? কারণ সেই ঘুমের মধ্যে তারা এবার দেখতে পাবে একটা রকিং ক্র্যাডেল দেখতে পাবে। রকিং মানে কি? আন্দোলিত হতে থাকা, দুলতে থাকা একটা ক্র্যাডেল, মানে দোলনা। এই রকিং ক্র্যাডেলটা কি সাজেস্ট করছে না, এটা বেবি জিজাসকে সাজেস্ট করতে। যীশুখ্রিস্ট এই রকিং ক্র্যাডেলের মধ্যে শুয়েছিলেন, ঠিক আছে? এখানে বার্থ অফ জিসাস ক্রাইস্টকে ইন্ডিকেট করা হচ্ছে, বার্থ অফ প্রিন্স অফ পিস। যীশুখ্রিস্টকে আমরা বলি প্রিন্স অফ পিস, অর্থাৎ শান্তির রাজপুত্র, ঠিক আছে? একটা তারা সেই ঘুমের মধ্যে একটা রকিং ক্র্যাডেল দেখতে পাচ্ছে এবং সেই রকিং ক্র্যাডেল দেখে তাদের সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। তাহলে এই রকিং ক্র্যাডেলের মধ্যে শুয়ে রয়েছে কে? নিশ্চয়ই যীশুখ্রিস্ট শুয়ে নেই, কারণ যীশুখ্রিস্ট শুয়ে থাকলে তাদের ঘুমটা নিশ্চয়ই নাইট মেয়ারে পরিণত হতো না, দুঃস্বপ্নে পরিণত হতো না। তাহলে এই রকিং ক্র্যাডেলে নিশ্চয়ই অন্য কেউ শুয়ে রয়েছে। কে শুয়ে রয়েছে? দেখো পরের লাইনে, অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এটা কোন রাফ বিস্ট, কোন ভয়ঙ্কর জঘন্য একটা পশু, ঠিক আছে? তাহলে সেই রকিং ক্র্যাডেলের মধ্যে কাকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে? একটা রাফ বিস্টকে, একটা হিডিয়াস, একটা গ্রটেস্ক রাফ বিস্ট, একটা কুৎসিত কদাকার দেখতে একটা বিশাল জন্তু, একটা পশু, তাই না? এটা হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট, মানে অপোজিট অফ ক্রাইস্ট, ক্রাইস্টের ঠিক বিপরীত এটা একটা ক্যারেক্টার। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে এর সময় এসে পড়েছে, এই রাফ বিস্টার আগমনের সময় এসে পড়েছে। এবং সে কি করছে? লাস্ট লাইনে দেখো, স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। স্লাউচেস মানে হচ্ছে কি, মানে জুবু থুবু হয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেমের দিকে। বেথলেহেম আমরা জানি দ্য বার্থ প্লেস অফ জিসাস ক্রাইস্ট, যীশুখ্রিস্টের জন্মস্থান হচ্ছে বেথলেহেম। টু বি বর্ন অর্থাৎ সেখানে জন্মগ্রহণ করার জন্য এই রাফ বিস্টটা ধীরে ধীরে জুবুথুবু হয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে বেথলেহেমের দিকে, সেখানে জন্ম নেবে বলে। তাহলে এই রাফ বিস্টটা কে? দেখো শেষ হলো কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে, একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন। আমি আগেই বলেছি যে লেখক নিজেও জানেন না যে এটা কোন রাফ বিস্টের অ্যাপিয়ারেন্স হতে চলেছে, আবির্ভাব হতে চলেছে। কোন রাফ বিস্ট বেথলেহেমে আবার জন্মগ্রহণ করবে যীশুখ্রিস্টের পরিবর্তে, এবং সেই রাফ বিস্ট কি আদেও এই পৃথিবীকে আবার শান্তিতে ভরিয়ে তুলতে পারবে, ভালোবাসায় ভরিয়ে তুলতে পারবে, মানুষের মনের মধ্যে কি আবার বিশ্বাস জাগিয়ে তুলতে পারবে? এই সন্দেহ কিন্তু কবির মনেও তৈরি হচ্ছে, তাই না? যেমনভাবে আমাদের মনে তৈরি হচ্ছে, ঠিক সেইভাবে কবিও কিন্তু সন্দিহান হয়ে পড়ছেন যে কী হতে চলেছে।
2000 বছর পর এই পৃথিবীতে, ঠিক আছে, কি সত্যিই কোনো অবতার আসবেন? ঠিক আছে, যেমন করে বিষ্ণুর বিভিন্ন অবতারেরা বিভিন্ন যুগে এসছেন, সত্য, ত্রেতা, দাপর, কলিযুগে এখনও আসেননি, কল্কি অবতার আসবার আর কি কথা রয়েছে। তো সত্যিই কি কোনো অবতার এসে এই পৃথিবীকে আবার রক্ষা করবেন, বাঁচাবেন? তো এরকম একটা প্রশ্ন দিয়ে কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস কবিতাটা শেষ করছেন। খুব ভালো একটা কবিতা, আশা করছি তোমাদের কবিতাটা খুব ভালো লেগেছে। কবিতাটা তো আমার নিজের খুব ভালো লাগে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি অসুবিধা থেকে থাকে কোনো জায়গায় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কোন জায়গাটায় তোমাদের বুঝতে অসুবিধা হলো। আমি কিন্তু কমেন্টে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি লাস্টে স্ট্যান্ডাটা জাস্ট আর একবার লাইনগুলো পড়ে মানেটা বলে দিচ্ছি। তখন তো বুঝিয়ে গেছি, একবার জাস্ট রিড আউট করে বাংলা মানেটা বলে দিচ্ছি। দেখো, বলছে সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ নিশ্চিতভাবেই কিছু একটা রহস্যময় কিছুর একটা উদ্ঘাটন হতে চলেছে। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবে সেকেন্ড কামিং আসন্ন। দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যেই মাত্র এই সেকেন্ড কামিং শব্দগুলো আমার মুখ থেকে বেরিয়ে এলো, ঠিক তখনই হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি ট্রাবলস মাই সাইট, স্পিরিটাস মুন্ডি থেকে একটা বিশাল ছবি আমার চোখের সামনে ভেসে উঠল এবং সেটা আমার চিত্তকে অস্থির করে তুলল। সামহায়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্টস, বালুকময় মরুভূমির কোথাও একটা, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, সিংহের দেহ এবং মানুষের মস্তকযুক্ত একটা কিছু মূর্তি। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, যার চাহনিটা একটা সূর্যের মতনই ভাবশূন্য এবং নির্দয়। ইজ মুভিং ইট স্লো থাইজ, ধীরে ধীরে এগিয়ে চলেছে। while all about it real shadows of the indignant desert birds, যখন তার চারিপাশে মরুভূমির রাগান্বিত পাখিদের ছায়াগুলো ঘুরপাক খাচ্ছে। দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেইন, আবার একটা অন্ধকার নেমে এলো। বাট নাও আই নো দ্যাট 20 centuries of stony sleep were wakes to nightmare by a rocking cradle, কিন্তু এখন আমি জানি যে 2000 বছরের ওই যে পাথুরে ঘুম, সেটা এখন ভেঙে গিয়ে একটা দুঃস্বপ্নে পরিণত হবে সেই আন্দোলিত হতে থাকা দোলনাটার দ্বারা। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং এটা কোন ভয়ানক সেই পশু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এবং যার সময় অবশেষে ঘনিয়ে এসেছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, এবং যে ধীরে ধীরে এগিয়ে চলেছে বেথলেহেমের দিকে আবার জন্মগ্রহণ করবে বলে। ঠিক আছে, তো আমার মনে হলো যে একবার পুরোটা বাংলায় বলে দিলে তোমাদের আর একটু সুবিধা হয়, তো তাই জন্যই বললাম। তো তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, পড়তে থেকো, এবং টিল দেন গুড বাই, টাটা।